তো এটা তাদের ব্যাপার, আমরা তো আর জানবো না। তবে একটা জিনিস বলবো, এই হচ্ছে এবিসি নিউজ এজিটি লাইভ। ये है एबीसी न्यूज एजीटी लाइव। Listen to ABC News Digital Live. যে কতটুকু এই পদত্যাগ পত্র জমা দেওয়ার মধ্যে যে অনেস্টি, অর্থাৎ সত্যিকারেরই পদত্যাগ করা না নাটক করা, এটা শুধু মাননীয় বিধায়ক আমার বোধহয় এইভাবে বলার কতটুকু ঠিক আমি জানি না, কিন্তু এটা পরিষ্কার করা উচিত। কেননা তিনি একজন আইনের ছাত্র, এলএলবি পাস করা, ভালো জানেন যে এমপি, এমএলএ, এমএলসি, ইভেন গ্রাম পঞ্চায়েত, ভিলেজ কমিটির নির্বাচিত সদস্যদের যদি পদত্যাগ করতে হয়, তাকে সশরীরে হাজির হয়ে এই পদত্যাগপত্র জমা দিতে হয়। আগরতলা শহরের তো কোনো ইয়ে নেই, ফ্লাড হয়নি, দাঙ্গা হয়নি, সাইক্লোন হয়নি, ভূমিকম্প হয়নি। তার বাড়ি আগরতলা শহর থেকে খুব বেশি দূরে না, আগরতলা শহরে তিনি থাকেন। তো তিনি সশরীরে বিধানসভাতে গিয়ে এই অধ্যক্ষের হাতে জমা না দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন। তো এর মধ্যে কতটুকু যে মানে একটা নাটক করা বা নিজেকে প্রচারে নিয়ে আসার উদ্দেশ্য আছে আমরা জানি না। তবে এটা ঘটনা, এটা ঘটনা ত্রিপুরার যে রাজনীতি যেদিকে গড়াচ্ছে, শুধু আইপিএফটির বর্তমান বিধায়করা কেন, বিজেপির তারাও আগামী দিন কে কোথায় থাকবেন বোধহয় তারাও জানেন। এটাই তাদের পরিণতি হবে, কেননা জনবিরোধিতা, মানুষকে প্রতারিত করে যদি কেউ ক্ষমতায় আসে, এই ক্ষমতা দীর্ঘদিন টিকতে পারে না। তাদের নিজের ভেতরেও যে ভগবান আছে, নিজের ভেতরে তো একটা সত্তা আছে, এই সত্তার কাছেও তারা প্রতিনিয়ত প্রশ্নের সম্মুখীন হচ্ছে। তার থেকেই এই ঘটনা এটাই হতে পারে। কাজে আমরা দেখবো, অপেক্ষা করব আসলে এর মধ্যে কি উদ্দেশ্য আছে, শেষ পর্যন্ত কি হয়। আছেন, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। শুরুতেই যেটা বলবো, আসলে আমরা প্রত্যক্ষ করলাম রাজ্যে এখন আইন শৃঙ্খলার মারাত্মকভাবে অবনতি ঘটেছে। রাজ্যে খুন, সন্ত্রাস, চুরি, ছিনতাই ও স্বাভাবিক মৃত্যু, এটা নিত্য নৈমিত্তিক একটা ঘটনা, এটা পর্যবেসিত হচ্ছে। রাজ্যে গণতন্ত্র মারাত্মকভাবে আক্রান্ত হচ্ছে। এমএলএ, বিরোধী দলের নেতা, বিরোধী দলের সাধারণ কর্মী, সমর্থক, দরদি, এমনকি সরকারের প্রশাসনের আধিকারিক, ডাক্তার থেকে আরম্ভ করে সরকারি কর্মী, এমনকি সংবাদ মাধ্যমের কর্মী পর্যন্ত সেখানে আক্রান্ত হচ্ছে। রাজ্যের আইন শৃঙ্খলা সাংঘাতিকভাবে অবনতি ঘটেছে বলা যেতে পারে। অপরাধীরা অপরাধ করেও সেখানে গ্রেপ্তার হচ্ছে না। একটা দমবন্ধকর অস্বাভাবিক পরিস্থিতি রাজ্যে চলছে। এটা ইদানিং আরো এটা বাড়ছে বলে মনে হয়। আসলে যতদিন আসছে তত এই সরকারের পায়ের তলার মাটি যত খসে পড়ছে, তত আক্রমণ, যত বিচ্ছিন্ন জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছে, তত বেশি এই আক্রমণগুলো আনছে বলেই আমরা মনে করি। অতি সত্বর এই ধরনের আক্রমণ, গণতন্ত্রের উপর আক্রমণ, সাধারণ নাগরিকের উপর যে আক্রমণ, এটা বন্ধ হওয়া দরকার। এবং তা না হলে পরে রাজ্যে এটা এরকমভাবে কোনো মতেই এরকম অবস্থা, একটা দমবন্ধকর অবস্থার মধ্যে দিয়ে চলতে পারে না।
এটাই প্রথম আমাদের কথা থাকবে। সেকেন্ড যে কথাটা বলতে চাইছি, আসলে এই সময়টার মধ্যে আমাদের সংগঠনের তরফ থেকে বিশেষ করে 9-10টি দাবি নিয়ে আমরা একেবারে ভিলেজ কমিটি লেভেল, পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত লেভেল থেকে আরম্ভ করে ব্লক বা বিভিন্ন আধিকারিক কাছে আমরা সেখানে প্রতিনিধিমূলক গণ ডেপুটেশন এই যে কার্যক্রমগুলো চলছে, এবং এটা মূলত এই সময়টার মধ্যে আমরা লক্ষ্য করেছি যে এই কোভিড পরিস্থিতিতে দাঁড়িয়েও মানুষের পাশে সরকার যেরকমভাবে থাকবার কথা সেরকমভাবে থাকছে না, বরংশ যেগুলো ন্যূনতম সুযোগ সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল এগুলিতে পর্যন্ত সেখানে বাদ বসানো হচ্ছে। এই যে 1000 টাকা করে সেখানে বিভিন্ন জিনিসপত্র দেওয়ার কথা বলেছে, এটা একেবারে মানে সেখানে পর্যন্ত কি ধরনের দুর্নীতি বাসা বেড়েছে এটা কল্পনাই করা যায় না। এমনিতে যা দিয়েছে এগুলি সিল করা প্যাকেটে দেওয়ার কথা, সিল করা প্যাকেটে দেওয়া হয় নাই, খোলা প্যাকেটে দেওয়া হচ্ছে। যা দেওয়া হচ্ছে 1000 টাকার মূল্যের জিনিসের মধ্যে 700-750 টাকার বেশি মূল্যের জিনিসপত্র সেখানে দেওয়া হচ্ছে না। সেখানেও কাটমানি খাওয়ার বন্দোবস্ত করছে। এটা এরকম অবস্থা, এর মধ্যে দাঁড়িয়েও আমরা আবার দাবি করব যেগুলি দিচ্ছে এগুলি যাতে সঠিক মানুষ সঠিকভাবে যাতে পেতে পারে সেই ব্যবস্থা যেমন করা, তেমনি রেগার কাজ এই সময়টার মধ্যে আরও ভালোভাবে রেগার কাজ যাতে করা যায়, করতে পারেন, করার পরিবেশ যাতে তৈরি করে রেগার সময় যা কাজ হচ্ছে প্রতিদিনই আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এমন কোনো দিন বাদ নাই যে দিনে ভিলেজ কমিটি অফিসগুলোতে, ব্লকগুলোতে তালা পড়ছে না। কেন? কোথাও কাজ করতে গিয়ে গণ্ডগোল হচ্ছে, কোথাও ম্যাক্সিমাম ক্ষেত্রে পেমেন্ট ঠিক মতো হচ্ছে না, কাজ হচ্ছে না, কাজের দাবিতে, পেমেন্টের দাবিতে এই ধরনের অবস্থা চলছে। আমরা বলছি কম করে মাসে আমরা একেবারে এই সময়টার মধ্যে 200 দিন 300 দিন দাবি করতে চাইছি না, কম করে 10 দিন যাতে একার কাজ হয় এই ব্যবস্থা করবার দাবি আমরা করছি। তারপর যারা ইনকাম ট্যাক্স দেয় না এগুলো আমাদের প্রকাশ চলছে, 7,500 টাকা করে দেওয়ার পরিবার পিছু, এবং মাথা পিছু 10 কেজি চাল করে দেওয়ার কথা বলছি। বিশেষ করে এই সময়টার মধ্যে জুনিয়া বিগত দিনে এডিসিতে রাজ্যে বামফ্রন্ট সরকার এডিসি প্রশাসনে যখন ছিলেন তখন জুনিয়ারদের বিভিন্নভাবে জুম সোলা থেকে, জুম কাটা থেকে, মানে জুম বীজ থেকে সর্বাত্মক সাহায্য সহযোগিতা করা হতো। কিন্তু 2020 থেকে বিশেষ করে এডিসি প্রশাসন বামপন্থীদের হাত থেকে চলে যাওয়ার পর থেকে রাজ্য সরকারও সাহায্য করছে না, এডিসি প্রশাসন থেকেও কোনো রকম সাহায্য করছে না। আমরা রাজ্য সরকারের কাছে দাবি করছি রাজ্য সরকার এডিসি মিলে যদি করা সম্ভব হয় করুক, মাসে অন্তর্পক্ষে জুনিয়াদের প্রত্যেক জুনিয়র পরিবারকে 5,000 টাকা করে জুম চাষের জন্য যাতে সাহায্য সহযোগিতা করা হয়। এমনিতে অনাবৃষ্টির জন্য জুম এবার দেরিত হচ্ছে, যে জুমে ধান বপন করা হচ্ছে, এই মানে কাঠ বিড়ালি খেয়ে যেখানে একবার জুম বোনা হতো সেখানে 3 বার পর্যন্ত দাম লাগাতে হয়েছে, বুনতে হয়েছে। কাজে মানে জুম চাষিরা ভয়ঙ্কর ক্ষতির মুখে আছে। তার জন্য আমরা বলছি কম করে 5,000 টাকা করে প্রত্যেক জুনিয়র পরিবারকে অর্থ প্রদান করার জন্য আমরা বলছি। এগুলি আগামী দিন আরো বাড়তে থাকবে, কাজে এই সম্মিলিত প্রয়াস আগামী দিন আরো বাড়বে, এটা আমরা আশা করি। আর তুমি যদি সরকার যে যুক্তিতে এই অ্যাডহক নিচ্ছেন, তাহলে সে অ্যাডহক যদি হয়, সুপ্রিম কোর্টে বলে দিয়েছে সরকারকে স্ট্যাটাস কিউ মেনটেন করো, অর্থাৎ যেভাবে চলছিল তুমি এটাকে অ্যাডহক করে দাও। যদি সুপ্রিম কোর্ট তার ফাইনাল বার্ডিক্টে যদি বলা হয় না আগের নিয়ম মোতাবেক চলবে না, এটা নতুন নিয়ম হবে, তাই হবে। তো তাহলে যেটা চলছিল সুপ্রিম কোর্টে যেটা বলছে স্ট্যাটাস কিউ মেনটেন করো,
তুমি সেটা না করে সম্পূর্ণ অন্যায়, সংবিধান বহির্ভূত রিজার্ভেশনের উদ্দেশ্যের সাথে যার কোনো সম্পর্ক নেই এটা করা, এটা অত্যন্ত বেদনাদায়ক এবং অত্যন্ত যে গর্হিত উদ্দেশ্য এটা করছে, এটা বাতিল হওয়া চাই। এবং আমরা আহ্বান জানাবো ত্রিপুরাজ্যের এই যারা তথাকথিত জাতীয়তাবাদী দল, আমাদের রাজ্যের মধ্যে বেশ কিছু ত্রিপ্রাসার নামে এরা শুধু ত্রিপ্রাসাদের সব শেষ হয়ে গেছে, সমস্ত অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে, এগুলি বলে মানুষকে আবেগ মোহিত করে তারা যারা রাজনীতি করছেন তাদের কাছে আহ্বান জানাবো। আমি কম করে আমি একটু কথা বলছি বন্ধুরা। যে জিনিসটা দেওয়া হচ্ছে চিফ মিনিস্টার যে প্যাকেজটা, এটা নিয়ে চিফ সেক্রেটারির কাছে চিঠি লেখা হয়েছে মার্কফেডের অভিযোগটা, এই ব্যাপারটি কোনো আপনারা কিছু পেয়েছেন? না, সেটাই তো আমাদের জয়েন্ট সেক্রেটারি বলেছে। এই যে গতকাল এবং আজকে সোশ্যাল মিডিয়াতে কতগুলো পোস্ট খুব ভাইরাল হয়েছে দেখবেন, সেখানে সুনির্দিষ্ট বলা হয়েছে ভোজ্য তেল, জিরা, চাউল, আলু, সয়াবিন যে কটা আইটেম দেওয়ার কথা এবং এটা সিল্ড প্যাকেটে দেওয়ার কথা ছিল তার পরিমাণ সহ, এটা বর্তমান বাজার দরে কত দাম হতে পারে দেখা গেছে সবকটা মিলিয়ে 700 টাকার বেশি হয় না। এটা ক্যারিং সহ, ব্যাগের দাম ক্যারিং সহ 750 টাকার মতো। তাহলে 1000 টাকার মধ্যেই 250 টাকা মেরে দিচ্ছে কোভিডের নামে, এখানে কমিশন তোলার ব্যবস্থা। এটা তো একেবারে বলা যেতে পারে যারা আজকে দুস্থ, কোভিডে আক্রান্ত হয়ে যারা আজকে তার সমস্ত রুজি রোজগার বিপন্ন, এদের মাথা বাড়ি দিয়ে লুট করা। রাজ্য সরকার অবিলম্বে এই যে হচ্ছে এগুলো বন্ধ করুন এবং যে সমস্ত জায়গায় এগুলি হয়েছে এই মানুষকে ঠকানো, তদন্ত করে কারা তার সাথে যুক্ত এদের খুঁজে বের করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। এইভাবে তো চলে না, প্রাণের টাকা নিয়ে লুটপাট করার দান্দা। আজকে এই ঘটনাগুলি হচ্ছে। যে এই স্কলারগুলো যাতে দেওয়ার বন্দোবস্ত করা হয়, এটা কোনো রকমই বন্ধ করা যাবে না। রেগার যে কাজগুলো হচ্ছে, এটা শুরুতেই বলছিলাম, রেগার কাজও এটা অপর্যাপ্ত, এটা রেগার কাজও যাতে হয় এই হচ্ছে। এগুলি নিয়েই আমরা ভিলেজ লেভেল থেকে আরম্ভ করে তারপরে ডিএম লেভেল পর্যন্ত আমাদের গণনাট্য প্রতিষ্ঠান মিটিং মিছিল চলছে, এটা চলবে। আগে এই আন্দোলন কর্মসূচি আমরা হাতে নিয়েছি। এই হচ্ছে আজকে আমাদের বিষয়, বাকি বিষয় আমাদের প্রেসিডেন্ট অনুভূতি বা উপলব্ধি, এটাকে আমরা সম্মান জানাই। রাজ্যপালের কাছে এটা নিয়ে গত 12 মে থেকে এই গত সোমবার দিন অবধি 3টে ডেলিগেশন আমরা গেলাম, যদিও বিভিন্ন ফল, এবং কোনো রাগ ডাক না রেখে রাজ্যপাল যেরকম বলেছেন त्रिपुरा में जो हो रहा है ये होना नहीं चाहिए। এবং তিনি বলছেন, আমি বিজেপি দলের সভাপতিকে ডেকে বলেছি এই বদতমিজি বন্ধ করো, অর্থাৎ এই বদমাশি বন্ধ করো। এবং সেদিন সুদন দাস আমাদের বিধায়ক আক্রান্ত হওয়ার পরদিন গিয়েছিল আমরা, তিনি বলছেন मैं अखबार में पढ़ा हूं कि क्या हो रहा है, एक विधायक अपना सत्र में, अपना घर में उनका ऊपर भी हमला हो रहा है, ये बंद होना चाहिए, ये बंद होना चाहिए। तो আমরা বলেছি
তো আপনি তো আপনার যে আকাঙ্ক্ষা, আপনি এমফাটিকলি বলছেন আমরা আপনাকে শ্রদ্ধা করি, এবং তিনি বলেছেন আমি ডিজিকে বলেছি, চিফ সেক্রেটারি বলেছি, চিফ মিনিস্টারকে বলেছি, বিজেপি দলের সভাপতিকে রেখে বলেছি বন্ধ করো। তার মানে ত্রিপুরার যে এই আক্রমণ, আর এটা শুধু অভিযোগ না, এটা প্রমাণিত সত্য, এই রাজ্যে গণতন্ত্র নেই, আইনের শাসন নেই। এবং রাজ্যপাল তিনি বলছেন ये बंद होना चाहिए, बंद करने के लिए मैं मेरा कोशिश जारी रखा। तो আমরা বলবো যে রাজ্যপাল চেষ্টা করছেন সারা ত্রিপুরার যে গণতন্ত্র প্রিয় শান্তিপ্রিয় মানুষ তাদেরকে এগিয়ে আসতে হবে। কেননা আজকে আমরা দেখছি আমরা এই আক্রান্ত মানুষের তালিকায় শুধু আমরা বামপন্থীরা না, আজকে বিজেপি দলের মধ্যেও যারা অন্যায়ের প্রতিবাদ করছেন, লুটপাটের প্রতিবাদ করছেন, চুরিধারী এগুলো নিয়ে আওয়াজ তুলছেন, তারাও আক্রান্ত হচ্ছে। প্রায় প্রতিটা ব্লকে, বহু পঞ্চায়েতে অনাস্থা এবং ইভেন তাদের মধ্যেও যে রক্তাক্ত সংঘর্ষ হচ্ছে, এটি প্রমাণ। কাজেই রাজ্যপালের বক্তব্যে সেগুলো অনুরণিত হয়েছে, এটা বন্ধ হওয়া দরকার। আর এটা বন্ধ না হলে পরে পৃথিবীর সর্বকালে সর্বদেশে যা হয় তাই হবে। আপনাকে সংশোধিত করছি আমি, বিল নয়, এটা একটা প্রস্তাব, রেজুলেশন তো হতেই পারে। রেজুলেশন যদি কেউ মনে করে যে না, যে মঙ্গল লোকে সেখানে উপগ্রহ পাঠানো হচ্ছে, এডিসি লোকদের জন্য জায়গা রাখা হোক, এরকম ইয়েও হতে পারে। এটা মানে প্রস্তাব পাস হতে, যে কোনো প্রস্তাব হতে কোনো আপত্তি সেখানে নেই। কিন্তু যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো যে আইপিএফটি ত্রিপুরা ল্যান্ড স্লোগান যখন প্রায় মাঠে মারা গেল, এটা যে একটা প্রতারণা। গত 3 বছরে আইপিএফটির 8 জন বিধায়ক, তার মধ্যে 2 জন মন্ত্রী, এটা তো প্রথম বিধানসভাতে প্রস্তাব পাস করতে হবে, প্রস্তাব উঠাবারই প্রয়োজন মনে করলো না, উঠাবার সাহস হলো না। কথা আমি বলবো না, আমি বলবো উঠাবারই প্রয়োজন মনে করলো না। তো ত্রিপুরার যে যারা এইভাবে প্রতারিত হয়েছেন, গত 18 নির্বাচনে যারা এই বিজেপির কৌশলেই চালে, কারণ আইপিএফটি যখন ত্রিপুরা ল্যান্ড 6 মাসের মধ্যে হবে বলছিল, বিজেপি এর বিরোধিতা করে নাই, অর্থাৎ কৌশলেই চালে, অর্থাৎ এমন ভাবে ইয়ে করেছে, হ্যাঁ ত্রিপুরা ল্যান্ড হবে। কিন্তু আজকে 3 বছর গেল, একটা প্রস্তাব উত্থাপিত হয়নি। আমরা বামপন্থীরা জনমুক্তি পরিষদটা বলেছি, ত্রিপুরা যে ভৌগোলিক, সামাজিক, অর্থনৈতিক এই পরিমণ্ডলে এতে এখানে আরেকটা রাজ্য গঠন করা, ত্রিপুরাকে বিভাজন করা সম্ভব না। এটা মোটেই বাঞ্ছনীয় না, মোটেই হওয়া উচিত না, এবং এটা করাই যায় না, এটা ইম্পসিবল। তো এটা এই ঘটনা হলো। এখন দেখা গেল আইপিএফটির সেই যুবকরা, সমর্থকরা যখন হতাশাগ্রস্ত বসে যাচ্ছে, আবার আমাদের সাথে যোগাযোগ করছে, তখন সেখানে এদেরকে হাইজ্যাক করার জন্য নতুন স্লোগান তোলা হলো, শুধু ত্রিপুরা ল্যান্ড কেন, আমরা গ্রেটার ত্রিপুরা ল্যান্ড দেব। এবং গত এডিসি নির্বাচনের সময় ত্রিপুরা মথার একদম সর্বোচ্চ নেতৃত্ব থেকে শুরু করে তাদের সাধারণ নেতৃত্বরা, কারণ আমরা মাঠে ছিলাম নির্বাচনী প্রচারে, তারা যেরকম ভাবে বুঝিয়েছে যে শুধু এখন ত্রিপুরা ল্যান্ড তো ছিল আগে এডিসির সীমানা নিয়ে, এখন গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, ত্রিপুরার বাইরেও, এমনকি ভারতবর্ষের বাইরেও অন্য ভূখণ্ডে এগুলো যুক্ত হবে, এভাবেই বোঝানো হয়েছিল, এভাবেই আবেগ তৈরি করা হয়েছিল।
কিন্তু সেদিন এই প্রস্তাব কে সুহেল দেববর্মা ইএম প্রস্তাব উত্থাপন করার পর তার সমর্থনে যখন কলিং অ্যাটেনশন তাদের সর্বোচ্চ নেতা যখন বক্তৃতা করলেন, এটা নির্বাচনের সময়তে যে ত্রিপুরাল্যান্ডের স্বপ্ন আইডিয়া বলা হয়েছে সম্পূর্ণ বিপরীত। বরঞ্চ আমার তো মনে হয়েছে, আমি দুবার শুনেছি এই বক্তৃতা রিপিট করে, যে আমরা গণমুক্তি পরিষদ এবং বামপন্থীরা যে বলেছি এই ত্রিপুরার যে হিন্দু, মুসলমান, পাহাড়ি, বাঙালি, এডিসি, নন এডিসির মানুষ আমরা অবিচ্ছেদ্য, এই রাজ্যকে ভাগ করা সম্ভব না। আমাদের ঐক্যবদ্ধভাবে থাকতে হবে, আমাদের সৌহার্দ্যকে আরো মজবুত করতে হবে। তার বক্তৃতাতে প্রায় এই কথাগুলি বলেছেন তিনি, আমাদের কথাকে সমর্থন করেছেন। কাজে এখানে গ্রেটার ত্রিপুরাল্যান্ড তার নতুন সীমানা যেরকম ভাবে বোঝানো হয়েছিল এডিসি নির্বাচনের সময়তে, যেভাবে যে তার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে পৃথক বরাদ্দ আসবে হাজার হাজার কোটি টাকা, এগুলো তো কিছুই নেই। কাজেই আমরা বলবো যে আমরা গণমুক্তি পরিষদ এই রাজ্যের সার্বিক বিকাশের প্রয়োজনে যে কথাগুলি আমরা বলে আসছি, এটাই যে একমাত্র পথ, এবং তার জন্য আমাদের দাবি সনদ আপনারা শুনেছেন। আমরা বলছি এডিসির হাতে আরো ক্ষমতা দাও। সংবিধানের 125তম সংবিধান সংশোধনী বিল 2015 সালে এটা পেশ হয়েছে রাজ্যসভা এবং লোকসভা দুই সদনে, এটাকে পেন্ডিং রাখা হয়েছে। গত 6 বছরে গঙ্গা যমুনা দিয়ে কত জল গড়িয়েছে। একদিনের নোটিশে, 2 দিন নোটিশে কাশ্মীরের স্বাধিকার ভেঙেছে, কৃষকদের সর্বনাশ করেছে, শ্রমিকদের অধিকার হরণ করেছে। আর উত্তর পূর্বাঞ্চলের 10টি রাজ্যের এই 10টি এডিসি এই বিল কেন পাস হচ্ছে না? যে সেদিন এই প্রস্তাবে আলোচনা করতে গিয়ে যে সমস্ত কথাগুলো উঠে এসছে খুমলুঙে, আমার মনে হয়েছে যে আমরা গণমুক্তি পরিষদ যে কথাগুলি বলে আসছি তারই পরোক্ষ সমর্থন। গ্রেটার ত্রিপুরাল্যান্ড এটা অবাস্তব, অসম্ভব, এবং আগামী দিন আমরা গণতান্ত্রিক পথে সকলকে নিয়ে যে ধরনের ত্রিপুরা গড়তে চাই সেদিকেই যেতে হবে, এটাই পথ। গুড ইভিনিং। আমাদের গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির গণপরিষদের সভা হয়েছে একটু আগে। সেখানে যে বিষয়গুলো আলোচিত হয়েছে এবং আমরা রাজ্য সরকারের কাছে যেগুলো তুলে ধরতে চাই, তার সাথে ত্রিপুরা রাজ্যের জনগণের কাছেও যেটা আমরা উপস্থিত করতে চাই, তার একটা অংশ আমাদের সাধারণ সম্পাদক বলেছে। আমি এখন আরেকটা বিষয়, দুটো বিষয় এখানে ফ্ল্যাগ করতে চাইছি। একটা হলো রাজ্য সরকার গত 22 তারিখে 22শে জুন ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়ে যে কোর্টে দীর্ঘদিন ধরে একটা মামলা সংরক্ষণ, এই রিজার্ভেশন, চাকরিতে ইত্যাদি বিষয়ে এখন নিষ্পত্তি হয়নি, তা সত্ত্বেও অ্যাডহক ভিত্তিতে এই সংরক্ষণ এটাকে অমান্য করে আমাদের রাজ্যে অফিসার কর্মচারীদের পদোন্নতির একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে।
যা সম্পূর্ণভাবে সংবিধান বিরোধী এবং তপশিলি জাতি, তপশিলি উপজাতি তাদের স্বার্থের পরিপন্থী। আমরা গণমুক্তি পরিষদ এই উদ্যোগের তীব্র বিরোধিতা করছি এবং আমরা চাই এটা এই সিদ্ধান্ত বাতিল হোক এবং সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় বের না হওয়া সাপেক্ষে রাজ্য সরকার অপেক্ষা করো এবং রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে তদবির করো যাতে সুপ্রিম কোর্টের যে বেঞ্চ এটা দেখছে তারা দ্রুত এর নিষ্পত্তি করে। আমি একটু ব্যাখ্যা করছি বিষয়টা কি। আমাদের দেশের যে সংবিধান, এই সংবিধানের 16(4)(1) এবং 335 ধারা মোতাবেক রাজ্য সরকার এবং কেন্দ্রের সরকার সরকারি চাকরির এন্ট্রিতে অর্থাৎ চাকরিতে যখন প্রবেশ করে তখন এবং পরবর্তী সময়েতে পদোন্নতিতে এই প্রভিশনগুলো রেখেছে। তারা রিজার্ভ ক্যাটাগরিতে যেমন বিভিন্ন রোস্টার পয়েন্টে এই চাকরি পাবেন, ঠিক তেমনি পদোন্নতির ক্ষেত্রেও সেই ব্যবস্থা এটা বহাল থাকবে। এই সাংবিধানিক ধারার অনুসারে আমাদের রাজ্যে দি ত্রিপুরা SC/ST রিজার্ভেশন ইন সার্ভিসেস অ্যান্ড পোস্ট অ্যাক্ট 1991 অ্যান্ড রুলস 1992 প্রণীত হয়েছে এবং এভাবেই যে অতীতে রাজ্য সরকার, বিশেষ করে বামপন্থী ফ্রন্ট সরকার 100% রোস্টার এটাকে কঠোরভাবে এটাকে অনুসরণ করে এই চাকরি বাকরিগুলি দিয়ে আসছিল এবং পদোন্নতির ক্ষেত্রে এটা প্রয়োগ করছিল। কিন্তু 2012 সালে রাজ্য সরকারের অফিসার কর্মচারীদের একটা অংশ তারা এই আইনের কতগুলি ধারা সম্পর্কে তারা কোর্টে যান, হাইকোর্টে যান, যেতেই পারেন, এটা সবার অধিকার আছে। তো ত্রিপুরার যে আমাদের যে ত্রিপুরা হাইকোর্ট 2015 সালে সেখানে 5 জনের একটা ফুল বেঞ্চ ওই 2012 ইংরেজিতে দাখিল করা যে মামলা তার উপর রায় দেন। এই রায় যে সুপ্রিম কোর্ট এটা নিয়ে সুপ্রিম কোর্টে RK সাবরওয়াল ভার্সেস দি স্টেট অফ পাঞ্জাব এই কেস হয়েছে এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে এই সংরক্ষণের বিষয়ে কেন্দ্রীয় সরকার যে সমস্ত নীতিমালা গ্রহণ করেছেন এবং সংবিধানের যে ধারাগুলো আছে সে মোতাবেকই যে এই সংরক্ষণ চালু থাকবে বলে রায় দিয়েছে। কিন্তু দেখা গেছে যে 2015 সালে ত্রিপুরা হাইকোর্ট যে দীপক গুপ্তা, জাস্টিস দীপক গুপ্তা তার যে নেতৃত্বে যে ফুল বেঞ্চ সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের সে রায় এবং ভারত সরকারের সংরক্ষণ বিষয়ে যে নীতিমালা এটাকে লঙ্ঘন করে সেখানে রায় দেন যারা ST/SC কোটাতে চাকরি পাবেন পরবর্তী সময়েতে তাদের সিনিয়রিটি এবং মেরিট, তাদের মেধা এবং সিনিয়রিটি এই দুটার ভিত্তিতে অর্থাৎ কাজের গুণাবলীর ভিত্তিতে তারা যোগ্যতা অর্জন করলেও প্রমোশনাল জোনের প্রথম দিকে থাকলেও তারা
জেনারেল ক্যাটাগরিতে তাদের চাকরি পাবেন না। সুপ্রিম কোর্ট বা আমাদের সংবিধান কখনো এরকম বলেন, যেটা সম্পূর্ণভাবে সংবিধানের যে মূল স্পিরিট, রিজার্ভেশনের যে উদ্দেশ্য তার বিরোধী। তো স্বাভাবিকভাবেই 2015 সালে ত্রিপুরার যে বামপন্থী ফ্রন্ট সরকার ছিল, মানিক সরকারের নেতৃত্বে, ত্রিপুরা হাইকোর্টের এই রায়ের সাথে ত্রিপুরা রাজ্যের বামপন্থী ফ্রন্ট সরকার তারা সহমত পোষণ করতে পারেননি এবং এই রায়ের বিরুদ্ধে সেখানে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করা হয়। এই সময়টার মধ্যে মাইক্রো ফাইন্যান্সগুলো সেখানে ওরা মানে তাদের দৃষ্টিতে যে পেমেন্ট করার কথা বলছে, এই স্বাভাবিক অবস্থা যতক্ষণ পর্যন্ত ফিরে না আসে, করোনা ভাইরাসের যে পরিবেশ, ততক্ষণ পর্যন্ত যাতে কোনো ধরনের মাইক্রো ফিন্যান্সে সেখানে টাকা কিস্তিতে যে টাকা দেওয়ার যে এটা যাতে বন্ধ রাখা হয়। এছাড়া ইতিমধ্যে আমরা লক্ষ্য করলাম যে PMAY ঘর প্রদান করার ক্ষেত্রে পৃষ্ঠায় ভরে আপনার অ্যাডভার্টাইজমেন্ট মানে সেখানে বাতিলের জন্য পত্রিকায় ভরে সেখানে মানে নোটিশ দিচ্ছে, প্রায় লক্ষাধিক পরিবারের উপর হবে। সেখানে ওরা কি বলছে, ওরা মানে কি এলাকায় নেই, ওদের খুঁজে পাওয়া যাচ্ছে না, কেউ মারা গেছে, এই সমস্ত অজুহাতে তাদের কয়েক মানে হাজার লক্ষাধিক হবে এরকম যারা ঘর প্রাপক তাদের ঘর বাতিলের জন্য যে নোটিশ সেটা দেওয়া হয়েছে। আমরা বলছি একটা ঘরও বাতিল করা চলবে না, কারণ এটা 2011 সালে ইনফরমেশন সেন্সাসের ভিত্তিতে এই ঘরগুলো তালিকাগুলো ঠিক হয়েছে। ঠিক আছে, এরকম সময়ের মধ্যে যারা চাকরি বাকরি পেয়েছে এরকম পরিবর্তিত হয়, তাহলে এক দুটো ক্ষেত্রে সেটা বাতিল করা যেতেই পারে, কিন্তু হাজার সেখানে ঘর প্রাপকের ঘর বাতিল করার জন্য নোটিশ দিবে, ওরা এলাকায় নেই, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটা আমরা বলছি এটা বন্ধ করতে হবে। যদি তাদের নোটিশ সার্ভ করতে হয়, প্রত্যেক পরিবারে গিয়ে প্রত্যেকের নামে নোটিশ সার্ভ করা হোক, এটা পত্রিকায় বিবৃতি দিয়ে নোটিশ দিয়ে এটা সার্ভ করে তাদের ঘর বাতিল করা যাবে না। ঠিক তেমনি এই যে এমনিতে প্রায় 50,000 সামাজিক যে ভাতা ছিল এটা কেটে দিয়েছে, এখন নতুন করে আরো প্রায় 30,000 নতুন ভাতা পাওয়ার জন্য দরখাস্ত করেছে। নতুন করে ভাতাও দেওয়া হয় নাই, যারা তাদের ভাতা কাটা হয়েছে তারা সাংঘাতিক মানে একটা আর্থিক অবস্থা একটা দুর্বিষহ একটা অবস্থার মধ্যে আছে। কাজেই যাদের ভাতা কাটা হয়েছে তাদেরকে পুনরায় ভাতা প্রদানের ব্যবস্থা করা হোক। নতুন করে আরো 30,000 ভাতা তাদের নামে ওরা দরখাস্ত করেছে, অতি শীঘ্রই তাদের ভাতা দেওয়ার বন্দোবস্ত করা হোক। এছাড়া আমরা যেটা বলেছি যে ভিলেজ কমিটি নির্বাচন অতি শীঘ্রই করতে হবে। ভিলেজ কমিটি ত্রিপুরা মহাসড়ক দখলে থাকবে না বিজেপি IPP দখলে থাকবে, এগুলি নিয়ে প্রতিদিনই মারপিট হচ্ছে। আমরা বলছি মারপিটের কোনো কারণ নাই, এডিসি ভিলেজ কমিটি নির্বাচন যথাসময়ে যাতে হয়, এই করোনা ভাইরাস খানিকটা সাহায্য করে পরেই যাতে নির্বাচনটা যাতে হয় এটা আমরা দাবি করছি। এছাড়া এডিসি যে দায়িত্ব থাকাগুলো যাতে ব্যবস্থা করা হয় এবং সংবিধান সংশোধন করে আপনার যে কি বলবো যে তাদের যে 125তম সংবিধান সংশোধন করে এডিসি হাতে যে ক্ষমতা প্রদানের কথা বলা হয়েছিল এটা যাতে অতি শীঘ্রই যাওয়ার বন্দোবস্ত করা হয়। আমরা শুনেছি এই জুলাই মাসে পার্লামেন্ট নাকি বসবে, এই 19 তারিখে নাকি বসবে, এই সেশনেই যাতে এই বিল পাস করার জন্য যাতে উদ্যোগ নেওয়া হয় এই দাবি আমরা করছি। কারণ আমরা মনে করি না ত্রিপুরাল্যান্ড এটা আসলে কি বলবো, এটা অবাস্তব, কল্পনাপ্রসূত। বাস্তব যেটা হয়েছে এডিসির কাছে ক্ষমতা প্রদান করতে হবে। এই প্রদানের জন্য যেগুলি প্রসেস চলছে এটা যাতে অতি শীঘ্রই এটা পাস করার জন্য যাতে গ্রহণ
এই দাবিগুলো নিয়ে আমাদের আন্দোলন চলছে। এছাড়া যেটা হচ্ছে এই সময়টার মধ্যে ছাত্রদের ক্ষেত্রে মানে খুবই বিশেষ করে অসুবিধা হচ্ছে, বিশেষ করে এই যে মিড ডে মিল বন্ধ আছে, মিড ডে মিল না পাওয়াতে বিশেষ করে আপনার মানে যারা একটু হিলি এলাকায় আছে তাদের এই যে নিউট্রিশনের প্রবলেম সেখানে দেখা দিচ্ছে। কাজে মিড ডে মিল যাতে দেওয়ার ব্যবস্থা করা হয়, মিড ডে মিল বন্ধ রাখার কোনো মানে নাই। মিড ডে মিল স্কুল বন্ধ হলে পরে মিড ডে মিল বন্ধ করতে হবে এরকম তো কোনো কথা নাই, অন্যান্য স্টেটগুলো দিচ্ছে। নিজেরা আমি শুনলাম এই মানে এই বন্ধের মধ্যে করোনা ভাইরাসের মধ্যে স্কুল বন্ধ আছে, এর মধ্যে দিয়েও ওরা মিড ডে মিল দিচ্ছে। আমাদের এখানেও গত বছর দিয়েছে, কিন্তু এই বছর কোনো মিড ডে মিল দেওয়া হয়নি। এছাড়া সবচেয়ে বড় সমস্যার মধ্যে পড়ছে উপজাতীয় অংশের ছাত্রছাত্রী, বিশেষ করে ST SC এবং মাইনরিটি স্টুডেন্টরা। তারা যে স্কলারটা পেত, দুই ধরনের স্কলার পেতেন। একটা হলো আপনার মেরিট অ্যাওয়ার্ড, যেটা পাওয়া যেত ক্লাস 6 থেকে 12 পর্যন্ত মেরিট অ্যাওয়ার্ড, সেখানে 400 টাকা থেকে 3000 টাকা পর্যন্ত মেরিট অ্যাওয়ার্ড যেটা পেতেন। এগুলি 2020-21 মানে শিক্ষাবর্ষে যে মেরিট পাওয়ার কথা এটা পুরোপুরি বন্ধ আছে। এছাড়া পোস্ট ম্যাট্রিক স্কলার, প্রি ম্যাট্রিক স্কলার এবং পোস্ট ম্যাট্রিক স্কলার 6 to 12 পর্যন্ত যেটা পেতেন আপনার এটাও বন্ধ আছে। হোস্টেলে যারা আছেন তাদের তো হোস্টেল বন্ধ, স্বাভাবিকভাবেই তাদের স্কলারশিপটা বন্ধ আছে। কিন্তু ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ যেটা ওরা প্রায় 1500 টাকা পর্যন্ত পেতে পারে, এই টাকাগুলো পেলে পরে তাদের মানে এই মানে এমনিতেই তাদের অনলাইনে লেখাপড়া হচ্ছে, মোবাইল নাই, নাই, সেখানে তারা এগুলি এগুলো পড়েও আপনার খানিকটা সাশ্রয়ী হতো। আপনার শুনলাম ওদের নাকি অ্যানুয়াল পরীক্ষা হচ্ছে না, তার জন্য মেরিট অ্যাওয়ার্ড দেওয়া যাবে না। আরে আপনি মাধ্যমিকে 12-এ ওদেরকে সেখানে পরীক্ষায় না দিলেও তাদেরকে পাস করে দেওয়ার ব্যবস্থা করছেন, কিন্তু মেরিট স্কলার দেওয়া যাচ্ছে না, ম্যাট্রিক স্কলারশিপ দেওয়া যাচ্ছে না, এগুলো তো হতে পারে না। কাজে এটা ছিল এই এপ্রিল মাসের 9 তারিখে, এবং সেখানে সুপ্রিম কোর্ট ত্রিপুরা সরকারের যে আপিল এটা গ্রহণ করেন, এবং এই আপিল গ্রহণ করার পর তারা রায় দেন যে স্ট্যাটাস কিউ মেনটেন করতে হবে। অর্থাৎ যেভাবে চলছিল, যেভাবে সংবিধান মোতাবেক ভারত সরকারের সংরক্ষণের নীতি মোতাবেক যেভাবে এখানে চাকরিতে এই যে কি বলে রিক্রুটমেন্ট এবং প্রমোশন চলছিল এটা চলবে, এবং পাশাপাশি রাজ্য সরকারকে সেখানে নির্দেশিকা দিয়েছিল একটা কমিশন গঠন করার জন্য। যেহেতু এরকম একটা অংশের মধ্যে গ্রিভান্সেস আছে, খুব আছে, সেখানে কমিশন গঠন করে যে এই রিজার্ভেশন ইত্যাদির কারণে যে ST কোটায় 31% এবং SC কোটায় 17%, এটি তার থেকে বেশি কি ST ক্যাটাগরি SC ক্যাটাগরির লোকজন চাকরি বেশি পেয়ে গেছে কিনা, জেনারেলদের চাকরি পাওয়ার সুযোগটা সংকুচিত হচ্ছে কিনা এটা দেখো। তো সুপ্রিম কোর্টের সেই নির্দেশিকা মোতাবেক ত্রিপুরা সরকার, তৎকালীন বামপন্থী সরকার কমিশন গঠন করে, এবং সেই কমিশন গঠন করে কমিশনের রিপোর্ট সুপ্রিম কোর্টের কাছে প্রেরণ করেন, দাখিল করা হয় যে 31% ST-রা পাওয়ার থাকলেও আসলে বহু ক্ষেত্রেতেই প্রায় সমস্ত ডিপার্টমেন্টেই 31% চাকরিরতদের মধ্যে ST ক্যাটাগরির কর্মচারী নেই। ঠিক তেমনি SC ক্যাটাগরিরও 17% থাকলেও 17% নেই। কাজেই যে অন্য অংশের মানুষের ভিতরে যে একটা এই গ্রিভান্সেস, ক্ষোভ, আশঙ্কা যে সব চাকরি এই ST SC-রা এরা ভাগিয়ে নিচ্ছে, এটা
মোটেই যে বাস্তবের সাথে কোন মিল নেই, এটা বাস্তব বর্জিত একটা যে অভিযোগ বা অনুমান, এর থেকে এই ক্ষোভগুলো তৈরি হচ্ছে। তো এগুলো হয়েছে, কিন্তু সুপ্রিম কোর্ট এখনো এই যে মামলা অর্থাৎ এসএলপি যে ত্রিপুরা সরকার দাখিল করেছে তার রায় এখনো ঘোষণা করেনি। তো এটা পেন্ডিং আছে, এই কারণে দীর্ঘদিন প্রমোশন হয়নি। এবং ত্রিপুরা সরকার গত 22 তারিখে যে অর্ডার বের করেছে ক্যাবিনেট সিদ্ধান্ত মোতাবেক, সেখানে একটা জায়গায় বলেছে যে রাজ্য সরকারের বহু দপ্তরে অফিসার সংকট হচ্ছে প্রমোশন না দেওয়ার কারণে, না দিতে পারার কারণে গভর্নমেন্ট রাজ্য সরকার ডিপার্টমেন্ট চালাতে থেকে অসুবিধা হচ্ছে। তাই আমরা এই বক্তব্যের সাথে একমত। এটা শুধুমাত্র পুলিশ অর্থাৎ ডিপিএস বা তার নিচে এই ইন্সপেক্টর, এসআই, এএসআই ক্ষেত্রে না, ঠিক তেমনি টিসিএস যে গ্রেড 1, গ্রেড 2 এই ক্ষেত্রে না। এটা এমনকি শিক্ষা দপ্তরের এই হেডমাস্টার, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, কলেজের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, সমস্ত ক্ষেত্রে, টেকনিক্যাল, নন টেকনিক্যাল, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রেতে পিডাব্লিউডি, আরডি, সমস্ত ক্ষেত্রে। তো এই জায়গায় যখন এই জাতীয় একটা সমস্যা তৈরি হচ্ছে, সরকার এই জায়গাতে কারেন্ট ডিউটি চার্জ বা ইনচার্জ করে এরকম বহু দপ্তর বা বহু এই পদের কাজ সামলাচ্ছে। শুধু তা নয়, যে আজকেও পত্রিকাতে আছে সরকার যে সুপার অ্যানুয়েশনে অর্থাৎ রিটায়ারমেন্টে চলে গেছেন 4 বছর আগে, এরকম অফিসারদেরকে রিএমপ্লয়মেন্ট দিয়ে, এবং তার চেয়েও আরো যেটা বর্হিত যে কন্ট্রাক্ট বেসিস ঠিকাদারদের মাধ্যমে এই নিয়োগ করে ইঞ্জিনিয়ার, কেরানি সমস্ত ক্ষেত্রে যে করতে পারছেন, তাহলে এক্সিস্টিং অফিসার সুপ্রিম কোর্টের এই রায় বের না হওয়ার সাপেক্ষে কেন অপেক্ষা করতে পারবেন না? কেন এত তাড়াহুড়া? এবং সেই জায়গায় 22 তারিখে যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, সিদ্ধান্তটা কি? এই সিদ্ধান্ত হুবহু জাস্টিস দীপক গুপ্তার যে 5 জনের বেঞ্চ, যে সংবিধানের যে স্পিরিট তার বহির্ভূত, রিজার্ভেশনের যে মূল উদ্দেশ্য তার পরিপন্থী যে রায় দিয়েছে, যেটা সুপ্রিম কোর্টে এখনো পেন্ডিং। এবং এই যে ইয়েতে এই আর.কে. সাভারওয়াল ভার্সেস দি স্টেট অফ পাঞ্জাব, এই কেসের ক্ষেত্রে তো সুপ্রিম কোর্ট যে অবজারভেশন দিয়েছে, এটা বিরোধী জাস্টিস দীপক গুপ্তার এই রায়। এখন বিপ্লব দেবের সরকার বকলমে সম্পূর্ণভাবে এই সমস্ত দিকগুলোকে বিবেচনা করে দীপক গুপ্তার যে রায়, সেই রায় মোতাবেক অ্যাডহক অ্যাপয়েন্টমেন্টের নামে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। এটা যদি হয় তাহলে যারা পশ্চাৎপদ অংশের মানুষ, তাদের প্রতি চরম যে ইনজাস্টিস হবে এবং প্রশাসনের মধ্যে অনৈক্য আরো বাড়বে। যেখানে একটা সমস্যা সৃষ্টি হয়েছে বলে এই পদক্ষেপ গ্রহণ করার উদ্যোগ নেওয়া হয়েছে, বরঞ্চ সমস্যাকে আরো বাড়ানো হবে। এটা বাদশাহ বড় যে শ্রী ত্রিপুরা সারঙ্গী ইন্ডিজিনাস পিপল নি ব্যবহার রায় আবো শেরজাখা বরফটাই যে ব্রহ্ম মুথান মান্নাইয়া ব্রহ্মে মান্থায় বিভাগ কুমাবাইখা
ত্রিপুরাসরক তাই চাকরি বাকরি মান্নাইয়া আমটি খাই কক সাগই ইমোশনাল অব খাই তিনি স্টেট 2018 বিধানসভা ও ত্রিপুরালেন্ডি বুমুক্ত পোখা তব এডিসিনি এই চম্বানি বুসকাম হব সেই তিনি ত্রিপুরাসানি রায় তব যে তিনি ত্রিপুরাসারকনি যে মানথায় এবং আব কনস্টিটিউশন তম আব রায় যায় আবনো বায়োলেট খাই আবনো বসিয়া হই যেটা কনস্টিটিউশন नि स्पिरिट नि अगेंस्ट आमफी कैसे डिसीजन लाई तंग ई बीजेपी आईपीएफ की सरकार आं बरमबो हिन्नाय सा मुइतंदी जे कुई जे तिनि ত্রিপুরাসারকনি एनिमी साबो তিনি যে রাইট তিনি যে পারপাস আবনো যারা বসিয়া সাবো তিনি স্ট্যাটস আবন লগে যেটা তিনি জেনারেল সেক্রেটারি শাখা তামুক জাখা ব্যবহার যে চলো ভাইকে বুঝান নাই অলামানো খাইতে হতো তারপর সেকেন্ড ইস্যু আমি জাস্ট আগে যেটা বলা হয়েছে আমি এটাতে আসছি শিক্ষা আমাদের সাধারণ সম্পাদক বলেছেন কেন মিড ডে মিল এই মিড ডে মিল তো সারা বছরে বরাদ্দ ক্লাস হচ্ছে না লকডাউন হচ্ছে না এর দেওয়া হবে না আরে এই লকডাউন হলে কি ছাত্ররা তার বাড়িতে খাওয়া দাওয়া করে না স্কুল বন্ধ বলে ক্লাস চলছে না বলে তাদের কি এই বাড়িতে রান্না বান্না বন্ধ রেশন সবার মধ্যে বাড়িতে পৌঁছে দেওয়া হোক লকডাউন বলে কি তাদের লেখাপড়া করতে হবে না কেন স্কলারশিপ দেওয়া হবে না ঠিক আছে ডে বোর্ডিং স্কুলে যেহেতু হোস্টেলগুলো বন্ধ তুমি এই স্টাইপেন্ড তুমি না দিলেও পারো আমরা এটা বলছি না কিন্তু স্টাইপেন্ডের পরিবর্তে স্কলারশিপ হিসাবে বোথ প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক প্রি ম্যাট্রিক রাজ্য সরকার দেয় এবং পোস্ট ম্যাট্রিক সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আসে কেন দেওয়া হবে না আমাদের রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী কত কথা বলেন কত পাণ্ডিত্য তিনি জাহির করেন কিন্তু কিভাবে এই সরলমতি আমাদের ভবিষ্যৎ এই প্রজন্মকে তাদের শিক্ষা থেকে তাদের যে পুষ্টি থেকে তাদের প্রাপ্য থেকে বঞ্চিত করা হচ্ছে হ্যাঁ মেরিট আওয়ার্স এগুলি বন্ধ হয়ে আছে তাহলে এখন যে ইভালুয়েশন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে দিয়েছে ক্লাস 12 এবং মাধ্যমিকের রেজাল্ট বের করো তো রেজাল্ট মানে তো মেরিট কেন দেওয়া হবে না থার্ড যেটা বলতে চাইছি যে এটা স্কুল খোলা হবে কি হবে না ত্রিপুরা সরকার তো খুব হাস্যাস্পদভাবে কদিন আগে মাস্টার মশাইদেরকে গাছের উপর তুলে ক্লাস করিয়েছে কি নেবারহুড ক্লাস না কি কি জানি এরপরে আবার বন্ধ হয়ে গেল তারপর বলা হলো যে অনলাইনে ক্লাস হবে স্মার্টফোনে কিছু শুরু হয়েছে তো আমাদের দেশে বেশ কিছু সংস্থা তারা সার্ভে করেছেন ভারতবর্ষের গ্রামাঞ্চলে এবং ট্রাইবেল এলাকাতে এই সার্ভে রিপোর্ট আমি সংস্থার নামটা এই মুহূর্তে ভুলে গেছি আমি এদের রিপোর্ট হলো যে ভারতবর্ষের এই রুরাল এরিয়াতে এবং বিশেষ করে ট্রাইবেলদের মধ্যে 97% এরকম রুরাল ফ্যামিলিজ পরিবার তাদের হাতে স্মার্টফোন নেই স্মার্টফোন কেনার তাদের ক্ষমতা নেই তার সাথে হলো কানেক্টিভিটি এই জিও এয়ারটেল ভোডা বা
বিএসএনএল যাই থাক না কেন, শহরেই আমরা যারা এইসব নেট ইউজ করি, কত সমস্যা আমাদের পোহাতে হয়। একটু বৃষ্টি হলে তো মানে ভয়েস কলেই থাকে না। তো কোথায় নেট করা যাবে, কোথায় ছাত্ররা এই ক্লাস পাবে? এক্ষেত্রে হলো স্মার্টফোন নেই, দ্বিতীয়ত হলো কানেক্টিভিটি নেই গ্রাম। তো এই জায়গায় সারা দেশের মধ্যে একটা গ্লেয়ারিং এক্সাম্পল আছে কেরালা। ভারতবর্ষের একমাত্র রাজ্য কেরালাতে মাধ্যমিক পরীক্ষা, 12 পরীক্ষা ফিজিক্যালি হয়েছে, কিন্তু তার জন্য ছাত্রদের সেখানে কোভিড ইনফেকশন হয়ে ক্ষতি হয়েছে না, একটা ঘটনা হয়নি। কেন হয়েছে? সে রাজ্যে এমন ভাবে স্কুলগুলোকে তারা স্যানিটাইজ করেছে, ছাত্রদের আসা যাওয়ার, ক্লাস নেওয়ার পদ্ধতি ব্যবহার করেছে। এই পরীক্ষা গ্রহণ করতে 100% ছেলে মেয়ে ফিজিক্যালি পরীক্ষা দিয়েছে এবং তাদের ফল বেরিয়েছে। ভারতবর্ষের কোন রাজ্যে সিবিএসই পরিচালিত বা আইসিএসসি পরিচালিত স্কুল কেউ পারেনি, কেরালা করে দেখিয়েছে। কিভাবে সম্ভব হয়েছে? কেরালা রাজ্যে, হ্যাঁ, এটা বহু রাজ্য থেকে সেখানে মানুষের গড়পড়তা আয় অনেক ভালো, স্মার্টফোনের যে অ্যাক্সেসিবিলিটি অনেক বেশি, নেট কানেক্টিভিটিও অনেক ভালো। তারপরও কেরালাতে এই অনলাইন ক্লাসে তারা যায়, অর্থাৎ স্মার্টফোনের মাধ্যমে। তারা কি করেছে? তারা গ্রামের শহরে যে টেলিভিশন চ্যানেলের ব্যবস্থা করেছে, যে সমস্ত মনে করুন মহল্লাতে, পাড়াতে সেরকম ভালো টেলিভিশন নেই, বড় বড় স্ক্রিন লাগিয়ে সরকারই টিভি কিনে দিয়েছে। আর সেই টেলিভিশনের মাধ্যমে কেবল চ্যানেল হোক বা স্যাটেলাইট চ্যানেল দিয়ে রেগুলার ক্লাস হয়েছে। ছেলে মেয়েদের কোনো সিলেবাসে কমতে সেখানে হয়। আমরা দাবি জানাবো ত্রিপুরাতেও, এটা কেরালাতে বামপন্থী তাদেরকে অনুসরণ করবো না, এরকম গোয়ারতুমিতে না ভুগে ভারতবর্ষের যে কোনো রাজ্যে বা পৃথিবীর যে কোনো দেশে যেটা উত্তম, যেটা ভালো, এটাই তো আমরা অনুসরণ করবো। এটা আমেরিকা হোক বা রাশিয়া, চীন বা জাপান, কিন্তু আজকে কেরালা এই সমস্ত ক্ষেত্রে ভারতবর্ষকে যে পথ দেখাচ্ছে, এটা আমাদের দেশের সরকার এগুলো অনুসরণ করছে না। আমি আমাদের রাজ্য সরকারকে বলবো, ছোট ত্রিপুরা রাজ্য, কারণ কোভিড কখন শেষ হবে, কখন স্থিমিত হবে আমরা গ্যারান্টিতে বলতে পারছি না, বরঞ্চ থার্ড ওয়েভ তার যে ভ্রুকুটি হচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় কেরালার সে অভিজ্ঞতা আমাদের এখানে এটা চালু করা দরকার। এটা না হলে পরে সেখানে আমাদের প্রায় 2 বছর ছেলে মেয়েদের শিক্ষা পণ্ড হয়ে গেল। এটা যদি আবারও হয়, এটা শুধুমাত্র শিক্ষা ক্ষেত্রে না, তাদের চরিত্র গঠনের ক্ষেত্রে, মানসিকতা গঠনের ক্ষেত্রে এটা একটা সুদূর প্রসারী প্রভাব পড়বে এই নতুন প্রজন্মের কাছে। এটা হওয়া মোটেই বাঞ্ছনীয় না।